ফান্ডামেন্টালস অফ করোশনের সেকেন্ড লেকচার শুরু করব। আজকের লেকচারে আমরা কয়েকটা প্রিলিমিনারি অ্যাসপেক্টস করোশনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেগুলো দেখব। যেমন প্রথমে দেখব মেটেরিয়াল ডিগ্রেডেশন সম্বন্ধে কী বোঝায়, এবং করোশন হচ্ছে ওই মেটেরিয়াল ডিগ্রেডেশনের একটা পার্ট। অনেক রকম ডিগ্রেডেশন হয়, করোশন সেরকমই আর একটা পার্ট সেটারই। এবং করোশনের মধ্যে আমরা দেখব যে কিভাবে করোশনটাকে আমরা ডিফাইন করব, এবং ডিফাইন করার সময় আমরা দেখব যে এটার একটা ইলেকট্রোকেমিক্যাল নেচার আছে। শুধু কেমিক্যাল নয়, আমাদের ইলেকট্রোকেমিক্যাল ব্যাপারটাকেও একটু জানতে হবে করোশনের ক্ষেত্রে। তা আমরা শুরু করি মেটেরিয়াল ডিগ্রেডেশন দিয়ে। আমরা যদি মেটেরিয়াল ডিগ্রেডেশন দেখি, যেমন আজকের টপিক মেটেরিয়াল ডিগ্রেডেশন, করোশন, ডেফিনিশন এবং ইলেকট্রোকেমিক্যাল নেচার। তা আমরা যদি মেটেরিয়াল ডিগ্রেডেশন দেখি, এটা যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে লস অফ functionalities or you can say loss of functions that material provides or loss of performance. একটু বোঝা যাক ব্যাপারটাকে, এটা বলতে কি বোঝাচ্ছি। যেমন ধরা যাক, সিম্পল একটা ধরা যাক, যেমন সিলভারওয়্যার। আমরা সিলভারের মানে রূপোর গয়না পরি, রূপোর হার পরি। সেই রূপোর হারে দেখা যায়, মানে আমরা দেখেছি উইথ টাইম, মানে সময়ের সাথে সাথে সেটা কালো হতে থাকে। এবারে রূপোর হারের একটা প্রধান বৈচিত্র্য হচ্ছে এটা রিফ্লেক্টিং হবে, উজ্জ্বল হবে, ইট শুড বি শাইনিং। কিন্তু দেখা যাবে সেই উজ্জ্বলতাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং সেখানে দেখবে একটা কালো রঙের আবরণ তৈরি হয়। এবং সেই কালো রঙের আবরণটা বেশি হয় যদি আমরা শহরে থাকি, গ্রামে অতটা বেশি হয় না। এবং তখন আমরা ওই যে হারটা পড়ছি সেটার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে রিফ্লেক্টিভিটি, অ্যাপিয়ারেন্স, অ্যাস্থেটিক সৌন্দর্য ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আমরা লস করছি। এটা বলা যেতে পারে ওই হারটার যে ফাংশনালিটি ছিল সেটা কিন্তু আমরা লস করছি, সেটা আমরা হারিয়ে ফেলছি। এটা কিন্তু করোশনের জন্যই হয়। এবং পরে দেখব ওই যে কালো রঙের যেটা তৈরি হয় সেটা যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়, তখন সেটা একটা বেসিক্যালি সিলভার অক্সাইড কিংবা সিলভার সালফাইডের একটা লেয়ার তৈরি করে। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে রিফ্লেক্টিভিটি, অ্যাস্থেটিক লস, ওটার ফাংশনালিটি লস। তার মানে একটা ধরতে পারি, যেমন বিভিন্ন রকম এক্সাম্পল, এটা একটা অন্যতম একটা এক্সাম্পল। সেরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে যদি ফাংশনস বোঝাতে চাই। দেখা যাচ্ছে যে একটা ব্রিজ, সেই ব্রিজটা করোশন হচ্ছে, করোশন হতে হতে দেখা যাবে সেটা ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে গেলে কি হবে, সেটা ভেঙে যাবার প্রবণতা বেড়ে যাবে। দেখা যাবে যে মেকানিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা লস করব। কিংবা হিট এক্সচেঞ্জারের পাইপলাইনটা ফেটে যাচ্ছে করোশনের জন্য, সেটাও কিন্তু বলবো যে আমরা মেকানিক্যাল প্রপার্টি লুজ করছি। সেরকম আমরা আরও দেখতে পারি, যেমন এফিশিয়েন্সি। একটা মেশিনের এফিশিয়েন্সি ধীরে ধীরে কমে যায়। আমরা পরে দেখব একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে মেশিনটা পাম্প সিস্টেম। আমাদের পাম্প কী করি, আমরা জলটাকে তুলি ওপরে, তাই তো? সেখানে ইম্পেলার ব্লেড থাকে। সেই ব্লেডগুলো কিন্তু করোশনের জন্য ক্ষয়ে যায়। ঠিক পুরোটা করোশনের জন্য নয়, আমরা পরে জানবো। একটা প্রসেস আছে, সেটাকে বলে ক্যাভিটেশন। সেই ক্যাভিটেশন মেকানিক্যাল এফেক্ট এবং করোশন এফেক্ট দুটোই হাতে হাত ধরে চলে। সেটা হয় তখন আমরা কিন্তু সেই জল তোলার যে এফিশিয়েন্সিটা সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, সেরকম করোশন হলে অনেক মেশিনের ক্ষেত্রেই তার এফিশিয়েন্সি কমে যেতে পারে, যেগুলোতে রোটেটিং সিস্টেম, যেমন গিয়ারে যদি করোশন হয় তার এফিশিয়েন্সি কমে যাবে। কাজেই আমার এফিশিয়েন্সি কমে গেল। এবং দেখা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে করোশন হচ্ছে, এবং করোশন হওয়ার সঙ্গে সঙ্গে তার ফেলিয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। তার মানে
আমি যতদিন পর্যন্ত সেটাকে ফাংশন করব ভেবেছিলাম, সেটাকে কাজ করাবো ভেবেছিলাম, সেই মেশিনটা কিন্তু ততদিন পর্যন্ত কাজ করছে না। ফলে কি হচ্ছে, আমার তার একটা যে ডিউরেশন আছে, যার যে সময় আছে, সেই সময়ের অনেক আগে সেটা ফেল করে যাচ্ছে। এবং এগুলো তো আছেই, তারপরেও আরও অনেক রকম আছে। যেমন আমরা দেখব যে শুধু সময় আগে ভেঙে যাওয়া নয়, সময়ের আগে তার ফাংশনালিটি কমে যাওয়া নয়, আমরা যদি সেই সময়টাকে মেনটেন করতে চাই কিছুটা হলেও, আমাদের একটা মেনটেনেন্সের জন্য খরচা আছে। আমরা সেটাকে প্রোটেক্ট করতে হবে, সেই মেটেরিয়ালটাকে প্রোটেক্ট করতে হবে, করার জন্য আমাদের যে খরচাপাতি রয়েছে, রেগুলার ইন্টারভ্যালে যেমন পেন্ট করা হয়, সেগুলো কিন্তু খরচার মধ্যেই আসছে। সেটাই করোশনকে বাঁচানোর জন্য, করোশন থেকে মেটেরিয়ালটাকে বাঁচানোর জন্যই করা হচ্ছে। তার মানে আমরা দেখছি যে মেটেরিয়াল ডিগ্রেডেশন, আমরা দেখছি যে একটু যদি নোট ডাউন করা যায়, আমরা বলতে পারি reflectivity loss, reflectivity or aesthetic, mechanical property, electrical property, যেমন সার্কিট বোর্ডে যদি করোশন হয়, তার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ফলে তার যে কারেন্ট পাস করার যে প্রবণতা, রেজিস্ট্যান্স বেড়ে গেলে কিন্তু সেই মেটেরিয়ালটা হিটেড আপ হবে অনেক বেশি। আর সেই মানে সার্কিট বোর্ড যদি হিটেড আপ হয়, সেটা খুব একটা ভালো জিনিস নয়, কাজেই ওটাও করোশনের জন্যই হচ্ছে। অনেক সময় দেখা যায় সোলার সেলের মধ্যেও কিন্তু করোশনের জন্য সোলার সেলের এফিসিয়েন্সি কমে যায়, ঠিক আছে। সোলার সেলের করোশনের যে এফেক্টটা, সেটা আমি একটা পরে এক্সাম্পল দিয়ে দেখাবো। ইলেকট্রিক্যাল প্রপার্টি, তারপরে আমরা দেখছি ডিউরেশন কমে যাচ্ছে, ডিউরেশন রিডিউসেস, মেকানিক্যাল প্রপার্টিজ অ্যাফেক্টেড হয়, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রপার্টি অ্যাফেক্টেড হয়, রিফ্লেক্টিভিটি অ্যাস্থেটিক লস হয়। ওকে, ডিউরেশন মানে লাইফ টাইম কমে যায়, তারপরে এফিসিয়েন্সি কমে যায়, you can also have excess maintenance expenditure, excess or cost. ওকে, সো এইগুলো আমাদের অ্যাসোসিয়েশন হয়ে যায়, মানে যখনই আমরা মেটেরিয়াল ডিগ্রেডেশনটা হয়। এবং এইগুলো যদি দেখা যায়, দেখা যাবে যে আমি যদি তার কারণ খুঁজতে যাই, কারণ খুঁজতে গেলে যদি রিজনস দেখতে চাই, কি কারণে আমার মেটেরিয়াল ডিগ্রেডেশন হতে পারে, রিজন দেখব। এক হতে পারে ওয়্যার, যেমন মেকানিক্যাল লস, ইরোশন, corrosion, effect of radioactive rays, electromagnetic effect, ওকে, অনেক রকম এফেক্টের জন্য আমরা হতে পারে। ইনফ্যাক্ট কিছু কিছু এফেক্ট, যেমন বায়োলজিক্যাল এফেক্টও থাকতে পারে। বায়োলজিক্যাল এফেক্ট মানে কি, যেমন আমাদের ব্যাকটেরিয়াস থাকতে পারে, সেই ব্যাকটেরিয়া ক্যান হ্যাভ ব্যাড এফেক্ট, আমাদের মেটেরিয়াল ডিগ্রেডেশন করতে পারে। অ্যালগি হয়ে গেলে তখন কিন্তু সেটা খারাপ হয়, যেমন জাহাজের স্পিড কমে যায় আস্তে আস্তে, জাহাজের হালে অ্যালগি জমে যায়, তখন কিন্তু সেই জাহাজে সেই অ্যালগিগুলো কিন্তু ক্লিন করতে হয়, না হলে জাহাজের স্পিড কিন্তু কমে যায়, ঠিক আছে। এরকম তোমরা সার্চ মেরে দেখতে পারো ইন্টারনেটে, দেখবে জাহাজের অ্যালগি ক্লিনিং ইজ আ বিগ প্রসেস। বায়োলজিক্যাল এফেক্ট। আরেকটা এফেক্ট বলতে পারি, যেটা অনেকে হয়তো খুব একটা ভাবতে পারবে না, সেটা হচ্ছে হিউম্যান হ্যাবিট। হিউম্যান হ্যাবিটের জন্য কিন্তু অনেক ডিগ্রেডেশন হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে আমরা কোনো
কি বলে, যদি রেল প্রোটেকশন দেখি, রেল লাইনের দেখি, রেল লাইনের অ্যাসপেক্ট, আমরা অনেক সময়কে এখন অতটা হয় না, আগে তো খুবই হতো। রেল লাইনের ধারে আমাদের বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হতো এবং সেইগুলোর জন্য কিন্তু করোশন হতো। আর এখন তো ট্রেনে এখন যে ইউরিনাল সিস্টেম সেটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আগে কিন্তু সেটা ওপেন ছিল। বাথরুমের যখনই কোনো বাজে জিনিস বেরোতো সেগুলো কিন্তু অ্যাক্সেলের ওপর পড়তো কিংবা রেল লাইনের ওপর পড়তো, এবং সেটাও কিন্তু খুবই বাজে করোসিভ। আমরা পরে দেখব যে যেগুলো করোশন ঘটায় তাদেরকে আমরা বলি করোসিভ। এইগুলো কিন্তু সাংঘাতিক করোসিভ। আমাদের যেমন লালা, মুখের স্যালিভা কিন্তু হাইলি করোসিভ। ইনফ্যাক্ট আমাদের ব্লাডও কিন্তু খুব সাংঘাতিক করোসিভ, এবং সেখানে কিন্তু অনেক রকম সল্ট আছে, ক্লোরাইড আছে, এবং সেইগুলো কিন্তু খুবই করোসিভ এফেক্ট দেয়। ঠিক আছে, এবং আমাদের যেমন সোয়েট, আমি আগেই বলছিলাম না যে অর্নামেন্টসের করোশন, এবং যদি খুব বেশি সোয়েট হয় মানে ঘাম হয়, সেই ঘামের জন্য কিন্তু করোশন হতে বাধ্য। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখব, আমাদের যে অঞ্চলে বেশি ঘাম হয় সেই অঞ্চলে কিন্তু আমাদের গয়না মানে অর্নামেন্টগুলো খুব তাড়াতাড়ি ডিসকালারেশন হয়। ঠিক আছে, এবং সে তার যে করোশন এফেক্টটা অনেক বেশি হয়, ডিগ্রেডেশনটা অনেক বেশি হয়। ঠিক আছে, আর হিউম্যান হ্যাবিট বলতে আমরা ওইগুলোই বোঝাতে যেখানে সেখানে আমাদের ডাম্প করে দেওয়া, সেটা কিন্তু খুব বাজে এফেক্ট দেয়। হিউম্যান হ্যাবিট আর একটা কি, যেমন আমরা কোনো মালপত্র, কোনো ময়লা আমরা যেখানে সেখানে ফেলে দিই। আমাদের যে ময়লা রাখার, যে ময়লা হ্যান্ডেল করার আমাদের প্রসেসটা খুবই ক্রুড। আমরা বুঝতে পারি না, যদি বৃষ্টি, আমরা মনে করুন আমরা ফেলে দিলাম একটা জায়গায় ময়লা, সেখানে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু অনেক কিছু ডিজলভ হয়ে মাটির নিচে গিয়ে পোর্টেবল ওয়াটার সিস্টেমের সঙ্গে কিন্তু মিশে যেতে পারে, কিংবা আমাদের সয়েলের সঙ্গে মিশে যেতে পারে। আর যদি ওয়াটার সিস্টেমে মিশে যায়, সেই ওয়াটারটাই ওপরে আমরা যখন আসবে, আমাদের খাবার জল হিসেবে আসবে, তখন কিন্তু সেখানে কিন্তু আমাদের শরীরে কিন্তু মানুষের শরীরে কিন্তু খুব বাজে এফেক্ট দেয়। ঠিক আছে, কাজে হিউম্যান হ্যাবিট ইজ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস, সেখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে আমরা ডিগ্রেডেশন হওয়ার জন্য। ঠিক আছে, তো এইরকম বেশ কিছু রিজনস আছে, এবং এখানে ওয়ান অফ দ্য রিজনস মানে মেটেরিয়াল ডিগ্রেডেশনে, সেখানে আমি দেখেছি যে করোশন আছে। ওয়্যার কি, আমাদের ওয়্যার হচ্ছে বেসিক্যালি দুটো মেটেরিয়ালের সারফেস যখন ক্লোজলি মিট করে এবং সেখানে একটা ভাইব্রেশন তৈরি হয়, যেটা ঘষা তৈরি হয়, সেই ঘষার জন্য যেটা হয় সেটা ওয়্যার বলে। ইরোশন হচ্ছে যেমন আমার একটা জলের পাইপ আছে, হাই স্পিডে জল যাচ্ছে, সেই জলের সঙ্গে হয়তো দেখা গেল বালি মিশে আছে, সেই বালিটা যখন যাচ্ছে পাইপের থ্রু দিয়ে, সেই পাইপের গায়ে কিন্তু সেই বালিগুলো কিন্তু ইরোশন এফেক্ট দেবে। ঠিক আছে, এগুলো মেকানিক্যাল এফেক্ট, মেকানিক্যাল ড্যামেজ বলা যেতে পারে। করোশন কিন্তু মেকানিক্যাল ড্যামেজ নয়। করোশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আয়নিক ফর্ম তৈরি হতে হবে, মেটালের একটা আয়নিক ফর্ম, সেটা ইলেকট্রোলাইটের সঙ্গে মিশে যাবে, ফলে মেটালটা আস্তে আস্তে তার মাস লুজ করবে। ঠিক আছে, সেইটাকে আমরা করোশন বলবো, সেটা ভালো করে জানবো। তার মানে বোঝা যাচ্ছে করোশন হচ্ছে মেটেরিয়াল ডিগ্রেডেশনের একটা পার্ট, একটা সেকশন করোশন। আমরা সেই সেকশনটাকে নিয়ে বেশি করে ঘাঁটবো, আর বাকিগুলো খুব একটা বেশি আমরা দেখব না। হয়তো করোশনের সঙ্গে মাঝে মাঝে আমরা এই ওয়্যার ইরোশনটাকেও নিয়ে আসবো। একটা পার্টিকুলার সেকশন আছে করোশনে, সেটাকে বলে ইরোশন করোশন, সেখানে আমরা ওটা জানার চেষ্টা করব। যেমন আমি আগেই বলেছিলাম যে ক্যাভিটেশন, আমরা যখনই দেখি একটা ইম্পেলার ব্লেড, যখন আমরা দেখি সেই ইম্পেলার পাম্প সিস্টেম প্রথমে কিন্তু খুব স্মুথ সাউন্ড হয় যখন পাম্প চালানো হয়। ধীরে ধীরে যখন পাম্পটাকে পুরনো হতে থাকে, সেই পাম্পটা কিন্তু আওয়াজ বাড়তে থাকে এবং দেখা যাবে তার এফিসিয়েন্সিও কমে যাচ্ছে। যদি খুলে দেখা যাবে যে ইম্পেলারের ব্লেডগুলো কিন্তু আস্তে আস্তে খুব সাংঘাতিক পিটেড হয়ে গেছে। পিট আমরা দেখব ছোট ছোট গর্ত হয়ে যাওয়া, এবং অনেক সময় দেখা যাবে সেই গর্ত হয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ওই এজগুলো ডিটাচড হয়ে যায়, এবং সেগুলোই ওই পাম্প সিস্টেমের মধ্যে ঘুরতে থাকে, এবং ঘোরার সময় কিন্তু কটকট করে একটা আওয়াজও হতে পারে। ঠিক আছে, সে এইখানে কিন্তু আমি দেখব যে দুটো ফ্যাক্টর জুড়ে যায়, এবং ওয়ান হচ্ছে ওয়্যার অর ইরোশন, অ্যানাদার হচ্ছে করোশন। এই দুটোই কিন্তু অ্যাসোসিয়েট করবে এবং দুটোই দুজনকে কনজুগেটলি আমরা হাত ধরাধরি করে ওটা এগিয়ে যাবে, এবং তখন এফেক্টটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। যেমন ফ্রেটিং করোশন,
আমরা দেখব রেল লাইনের ক্ষেত্রে আমরা দেখি ফিস প্লেট আছে না, দুটো রেলকে জোড়ার জন্য স্টেশনে ঢোকার মুখে দেখা যাবে যে ফিস প্লেট আছে। এখন ইন্ডিয়ান রেলওয়েতে ফিস প্লেট শুধু স্টেশনে ঢোকার মুখেই হয়, কিংবা রেল লাইন যখন বদলানো হয় বা একটা লাইন বদলানো হয় তখনই ফিস প্লেট ইউজ করে। আদারওয়াইজ আগেই যেমন দুটো রেলের মাঝখানে ছোট্ট একটা গ্যাপ থাকতো, সেটা এখন থাকে না, স্টেশনে ঢোকার মুখে থাকে। সেই গ্যাপটাকে বাঁধার জন্য আমরা ফিস প্লেট ইউজ করি। সেই ফিস প্লেটে মাঝে মাঝেই আমাদের কিন্তু খুব টাইটেন করতে হয়। আর ফিস প্লেটটা যদি ভালো করে দেখা যাবে, ফিস প্লেটের চারপাশে প্রচণ্ড পরিমাণে গ্রিজ, অয়েল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই ফিস প্লেটের গায়ে, ফিস প্লেটটা বেসিক্যালি দুটো রেলকে জুড়ে রাখা আছে, তো দুটো প্লেট প্যারালাল লাগিয়ে স্ক্রু করে মানে বোল্ট করে টাইট করা আছে। ওখানে কিন্তু একটা খুব হালকা একটা ভাইব্রেশন হয়, ঠিক আছে। দুটো লোডে আছে, দুটো লোডের দ্বারা বাঁধা আছে, ভাইব্রেশন হচ্ছে, তখন সেখানে একটা ফ্রেটিং বলে একটা ওয়্যার আছে, সেই ফ্রেটিং ওয়্যারটা হয়। এবং ফ্রেটিং হওয়ার সময় কী হয়, খুব টেম্পারেচার বেড়ে যায়, ঘর্ষণ হচ্ছে, তো ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন হওয়ার ফলে টেম্পারেচার বেড়ে যাবে, ফ্রিকশন হলে হিট হবে, হিট টেম্পারেচার বাড়িয়ে দেবে। এবং সেই হিটটা কিন্তু যে ছোট ছোট পার্টিকেল তৈরি হচ্ছে স্টিলের, বেসিক্যালি এটা হচ্ছে 0.8% কার্বন স্টিল আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, অ্যারাউন্ড 0.7172% কার্বন। সেইটা কিন্তু ছোটো ছোটো পার্টিকেল, সেইগুলো কিন্তু অক্সিডাইজ হয়ে যায়। সেই অক্সিডাইজ হয়ে যাওয়া মানে নাথিং বাট করোশন, ঠিক আছে। তো এই সময় কিন্তু এই ফ্রেটিং ওয়্যারের জন্য কিন্তু আস্তে আস্তে ওই ফেস প্লেটটা লুজ হতে থাকে। সো ওয়ান হ্যাজ টু টাইটেন, মাঝে মাঝে সেটাকে একটু টাইট করতে হয়। আর ওই গ্রিজটা দেওয়া হয় কেন? গ্রিজ দিলে আমাদের কী হয়, ফ্রিকশনটা কমে যায়, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দিলে কি হবে, ইরোশনটা, ওয়্যারটা কম হবে, ফ্রেটিং এফেক্টটা কম হবে, ঠিক আছে। তার মানে আমরা দেখব যে কিছু ক্ষেত্রে আমরা অন্য জিনিসগুলো, অন্য এফেক্টগুলো কিন্তু করোশনের সঙ্গে জুড়ে যায়। সবচেয়ে বড় এফেক্ট দেখব আমরা স্ট্রেস করোশন ক্র্যাকিং বলে একটা ব্যাপার হয়, এবং আরও অনেক কিছু স্ট্রেস এফেক্ট আছে। যখন স্ট্রেস এবং করোশন দুটোই হাত ধরাধরি করে চলে, তখন ব্যাপারটা খুবই খুবই ডেঞ্জারাস হয়, বা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছে যায়। যেমন স্ট্রেস করোশন ক্র্যাকিং, করোশন ফেটিক মানে একটা অল্টারনেটিং স্ট্রেস আছে, সেই স্ট্রেসটাও রয়েছে, আবার করোশনও হচ্ছে। যেমন আমি বলতে পারি কোনো রোটেটিং অবজেক্ট, এক্সেলে যদি করোশন হয়, এক্সেল যখন যাচ্ছে রেলওয়ে এক্সেল, সেখানেও একটা অল্টারনেটিং স্ট্রেস রয়েছে এবং সেখানে করোশন হচ্ছে, তা ফেলিয়ার হবার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। যদি শুদ্ধ ফেটিক হতো কিংবা শুদ্ধ করোশন হতো, আমাদের অত তাড়াতাড়ি হয়তো ফেলিয়ার হতে পারতো না। কিন্তু যখনই দুজনে জয়েন করে নেয়, হাত ধরাধরি করে, তখনই কিন্তু ব্যাপারটা আরও খুব বাজে রকমভাবে এফেক্টেড হয় মেটেরিয়াল প্রপার্টি। হাইড্রোজেন এমব্রিটলমেন্ট আছে। হাইড্রোজেন এমব্রিটলমেন্ট মানে হচ্ছে যখনই কোনো জায়গায় অ্যাটমিক হাইড্রোজেন তৈরি হয়। অ্যাটমিক হাইড্রোজেন কীভাবে হবে? H+ আয়ন যখন একটা ইলেকট্রন নিয়ে H হবে, সেই অ্যাটমিক হাইড্রোজেন মেটালের মধ্যে ঢুকে যেতে পারে, এবং খুবই ছোট অ্যাটমিক সাইজটা, সেই ঢুকে গিয়ে কিন্তু সে কিন্তু এমব্রিটলমেন্ট করে দেবে, মেকানিক্যাল প্রপার্টিটাকে অনেক বেশি কমিয়ে দেবে, ফলে ব্রিটল হয়ে যায়। মানে মেটেরিয়ালটা ওই যখনই কোনো একটা ছোট্ট ক্র্যাক থাকবে, সেখানে যদি আমার হাইড্রোজেন ঢুকে যায়, এত বাজে এফেক্ট দেবে যে খুব তাড়াতাড়ি ক্র্যাকটাও ওপেন আপ হয়ে গিয়ে মেটেরিয়ালটাকে ফেল করে দেবে, ঠিক আছে। সেই অন্য এফেক্টগুলো থাকলে করোশনের সঙ্গে আমার ড্যামেজটা অনেক বেশি বাজে রকমভাবে অনুভূত হয়, ঠিক আছে। তা আমরা করোশন সম্বন্ধে বেশি জানব, ঠিক আছে, এবং আমরা দেখি করোশনের ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, মানে মেটেরিয়াল ডিগ্রেডেশনের আন্ডারে করোশন পড়ছে, আর করোশনটাকে এবার ডিফাইন করা যাক। আমরা যদি করোশন ডিফাইন করতে চাই, সো করোশন ডেফিনিশন, যদি আমি ডেফিনিশন শুধু দেখি, করোশন হচ্ছে ইটস আ ডিগ্রেডেশন, ইট ইজ আ ডিগ্রেডেশন, বাট এটা একটা স্পেশাল টাইপের ডিগ্রেডেশন। সেখানে হচ্ছে যে ডিউ টু ইলেকট্রোকেমিক্যাল reactions with the environment. ওকে,
শুধু ইলেকট্রোকেমিক্যাল শুধু বললে হবে না, সেখানে আরও অনেক কিছু থাকে। কেমিক্যাল রিয়াকশন দ্যাট কুড বি এডিং, মানে ইট ক্যান হ্যাভ পজিটিভ এফেক্ট অথবা নেগেটিভ এফেক্ট। এটা আমার অ্যাসিস্টিং হতে পারে, আবার রেজিস্টিং হতে পারে, করোশনটাকে কমিয়েও দিতে পারে কেমিক্যাল রিয়াকশন। কিন্তু কেমিক্যাল রিয়াকশন সেটা পজিটিভ এফেক্ট দিতে পারে, আবার নেগেটিভ এফেক্ট দিতে পারে। নেগেটিভ এফেক্ট বলতে চাইছি যে করোশনটাকে বাড়িয়ে দেবে, এটার মানে হচ্ছে করোশন ইনক্রিজেস, এটার মানে হচ্ছে করোশন ডিক্রিজেস, এডিং অর রেজিস্টিং। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনও থাকবে। তা প্রথমে এইটা বোঝা যাক। ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে, যেমন ধরা যাক আমি একটা কন্টেনার নিলাম, একটা বিকার নিলাম, বিকারের মধ্যে আমি HCl 1 নর্মাল, লেটস সে 1 নর্মাল HCl নিলাম। ঠিক আছে, HClটা কি? অ্যাকুয়াস অ্যাসিড। অ্যাকুয়াস মানে হচ্ছে জল আছে, জল, অ্যাকুয়া ইজ বেসিক্যালি ওয়াটার, জল। এটা এমনভাবে আমি সিস্টেমটা রাখলাম, এটার মধ্যে কোনো অক্সিজেন নেই, নো ডিজলভ অক্সিজেন। আর একটা কন্ডিশন দিয়ে দিলাম, কন্ডিশন 1। কন্ডিশন 2 হচ্ছে এটা হচ্ছে পিওর, এবং আমি পিওর বলতে চাইছি অন্য কোনো এলিমেন্টাল আয়ন্স নেই। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে HCl এর মধ্যে Fe3+ অনেক সময় থেকে থাকে। ঠিক আছে, সেটাও কিন্তু নেই, মানে পিওর। ওকে, যদি এরকম কন্ডিশনে আমি একটা পিওর জিঙ্ক, একটা প্লেট যদি আমি রেখে দিই এরকম করে, পিওর জিঙ্ক প্লেট, আমি দেখব জিঙ্কের গায়ে গোল বাবলস তৈরি হচ্ছে। সেই বাবলগুলো কিছুই নয়, হাইড্রোজেন বাবল। হাইড্রোজেন বাবল তৈরি হয়। এবং আমি যদি অ্যানালাইজ করি তাহলে দেখব এখানে যে রিয়াকশনটা হচ্ছে, জিঙ্ক HCl ইকুয়াল টু জিঙ্ক ক্লোরাইড প্লাস H2 গ্যাস, গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। আর এটা আমি ধরে নিচ্ছি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আমরা দেখব যে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের যদি কোনো কন্ডিশন না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে 1 ধরে চলতে হবে। ঠিক আছে, এবং টেম্পারেচার, আমরা যেই টেম্পারেচারে আমরা অপারেট করছি সিস্টেমটাকে, এখানে টেম্পারেচারটা মোস্ট অফ দ্য টাইম রুম টেম্পারেচার থাকে। আমরা যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরে নিই, আমরা ধরবো 25, মানে অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, তখন আমরা ধরবো 1 অ্যাটমসফিয়ার প্রেশার, আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তা এই রকম একটা কন্ডিশনে যদি আমরা থাকি তখন আমাদের এই রিয়াকশনটা হবে। এই রিয়াকশনটাকে যদি একটু আরও বেশি ভেঙে দেখি তাহলে দেখব যে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যায়, আর এই যে 2 ইলেকট্রন আর এই যে HCl আছে, এটাকে আমরা যদি ডিসোসিয়েট করি তাহলে দেখব H+ প্লাস Cl মাইনাস আছে। এই H+, দুটো ইলেকট্রন নিয়ে নেয় এবং H2 তৈরি করে। আর ক্লোরিনটা এখানে রিয়াকশানে পার্টিসিপেট করছে না। তাহলে আমরা এই ক্লোরিন বেসিক্যালি আমি যদি দেখি, ক্লোরিন মাইনাস হয়েই থেকে যাচ্ছে, জিঙ্ক 2+ হয়ে থেকে যাচ্ছে, হাইড্রোজেন মলিকিউল হয়ে যাচ্ছে, তখন গ্যাস হয়ে যাচ্ছে, তখন তার অক্সিডেশন নাম্বারটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আমি বলবো যে অক্সিডেশন or অ্যানোডিক রিয়াকশন, আর এটাকে বলবো রিডাকশন or ক্যাথোডিক রিয়াকশন। ফাইন, ঠিক আছে। তার মানে এখানে দেখছি যে এটা একটা কেমিক্যাল রিয়াকশন, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে। জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ছে, হাইড্রোজেন আয়ন দুটো ইলেকট্রন নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যখন এক্সচেঞ্জ প্রসেসটা চলছে সেখানে কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে যে চার্জ ব্যালেন্স সেটা কিন্তু মেনটেন করছে। ঠিক আছে, আমি দেখব যে সেখানে কোনো ফ্রি চার্জ থাকবে না,
চার্জ ব্যালেন্স পুরো মেনটেন করছে। এখানে যেমন দুটো ইলেকট্রন, এই দুটোকে আমরা কেটে দিলে আমরা যদি দেখি এটাকে যদি ভেঙে লিখি তাহলে জিঙ্ক 0 H+2 ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস প্লাস H20। ওকে, তার মানে এখানে this one is reduction and this one is oxidation। ওকে, তা আমি দেখছি যে যখনই এটা হচ্ছে তখনই কিন্তু জিঙ্ক আস্তে আস্তে মেটালটা থেকে বেরিয়ে, জিঙ্ক অ্যাটমগুলো মেটাল থেকে বেরিয়ে গিয়ে জিঙ্ক আয়ন তৈরি হচ্ছে এবং জিঙ্ক আয়ন সলিউশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং যদি আমি এটাকে ওয়েট মেজার করি, এটা যদি আমি ওয়েট দেখি না, ডব্লিউ ওয়েটটা দেখি, আমরা দেখব উইথ টাইম এই ওয়েটটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমি দেখছি যে একটা ডিগ্রেডেশন হচ্ছে, একটা মাস লস হচ্ছে জিঙ্কের, এবং সেই জিঙ্কের মাস লসটার কারণ হচ্ছে এই দুটো কনজুগেট রিয়াকশন। সেখানে একটা ক্যাথোডিক এবং একটা অ্যানোডিক রিয়াকশন হচ্ছে। ঠিক আছে, এই ক্যাথোডিক অ্যানোডিক রিয়াকশন যখন চলছে তখন যে মাস লসটা হচ্ছে সেটাই কিন্তু আমার করোশন বলা হবে। ঠিক আছে, এবং দেখা যাক যে কেমিক্যাল রিয়াকশনটা কি করছে। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন এইড করছেন, আমি এইটা দেখাচ্ছি। প্রথমে এই যে ক্লোরিনটা আছে না, এই যে ক্লোরিন আয়নটা রয়েছে, এই ক্লোরিন আয়ন কিন্তু খুবই একটা বাজে হ্যালাইড আয়ন করোশনের ক্ষেত্রে। আমি দেখব অনেক সময় স্টেনলেস স্টিল কেন, সেটা কারণ হচ্ছে স্টেনলেস স্টিলে একটা ক্রোমিয়াম অক্সাইডের, আমি যদি লেম্যান ল্যাঙ্গুয়েজে ভাবতে চাই তাহলে দেখব একটা ক্রোমিয়াম অক্সাইডের লেয়ার তৈরি হয় এবং ফলে এটাকে প্যাসিভ করে দেয়। এবং সেই প্যাসিভ হওয়ার জন্য স্টেনলেস স্টিলের করোশনটা কিন্তু খুবই ধীরে হয়, খুবই স্লো রেটে করোশনটা হয়, তাই জন্য আমরা ওটাকে বলি স্টেনলেস স্টিল। কিন্তু যদি স্টেনলেস স্টিলে ক্লোরিন অ্যাটমসফিয়ারে রাখা যায় তখন দেখা যাবে যে করোশনটা কিন্তু বেশি হবে। তখন ওই ক্লোরিনটা কিন্তু ওই যে লেয়ারটা তৈরি হচ্ছে না, যে একটা প্যাসিভ লেয়ার তৈরি হচ্ছে, ফিল্ম তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু ব্রেক করে দেয়, ভেঙে দেয়। এবং সেই ভেঙে দিলে কি হবে, আমার সলিউশনের সঙ্গে আবার মেটালের কন্ট্যাক্ট সেট করে যাবে, ফলে আবার ডিসলিউশন শুরু হয়ে যাবে। কিন্তু ক্লোরিন আবার কি করে, পুরোটাকে ভেঙে দেবে না, কিছু লোকালি ভেঙে দেবে। লোকালি ভেঙে দেওয়াটা আরও বাজে। যেমন আমি যদি দেখি এরকম একটা প্লেট আছে, এরকম একটা ফিল্ম তৈরি হচ্ছে, এরকম একটা ফিল্ম তৈরি হলো, দেখা গেল যে এই ছোট্ট জায়গায় ক্লোরিনটা ইনগ্রেস করে ওটাকে ভেঙে দিয়েছে, ফলে এই জায়গাটা থেকে ডিসলিউশন হবে, ফলে দেখা যাবে যে একটা পিট তৈরি হবে। ঠিক আছে, পিট তৈরি হওয়ার সময় মনে করো এটা একটা লোডে রয়েছে, একটা টেনসাইল লোডে রয়েছে, আমি দেখব এই যে অংশটা, এই অংশটার এরিয়া, ক্রস সেকশন এরিয়াটা কমে যাচ্ছে। আর যদি ক্রস সেকশন এরিয়া কমে যায়, লোড তো সেম রয়েছে, আগে যে লোড দিয়েছিলাম, ফলে ওটা স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। ফলে আগে যেটা লোডটাকে উইথস্ট্যান্ড করছিল, যে মেটেরিয়াল থিকনেসটা যেটা ছিল, কিন্তু এখন সেটা কিন্তু মেটেরিয়াল লোডটা সে উইথস্ট্যান্ড করবে না, সে আর ধরে রাখতে পারবে না, ফলে ডিফর্মেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কি হচ্ছে, যখনই পিট হয় না, পিটটা খুব শার্প হয়, শার্প এজ হয়, এইটা পিট সেকশনটা, এই শার্প হলেই সেখানে একটা ট্রাইঅ্যাক্সিয়ালিটি দেয়। ট্রাইঅ্যাক্সিয়ালিটি হলেই সেটা কিন্তু এমব্রিটল করে দেয়, সেটা কিন্তু মেকানিক্যাল প্রপার্টিটাকে আরও ডিগ্রেড করে দেয়। ফলে ওটা কুইকলি ক্র্যাকটা যখনই হবে, সেই ক্র্যাকটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করবে। ফলে আমাদের দুটো এফেক্ট দেখা যাচ্ছে। তো এই ক্লোরিনটা কিন্তু ওখানে কোনো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশানে তার যে মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জটা কিন্তু থেকে যাচ্ছে, সে কোনো আয়ন এক্সচেঞ্জ করছে না, মানে চার্জ এক্সচেঞ্জ করছে না, কিন্তু সে কিন্তু কেমিক্যালি অপারেট করছে। ফলে ওই কেমিক্যাল এফেক্টটা কিন্তু ওখানে আমার বাজেভাবে করোশনটাকে এফেক্ট করছে আর কি, মানে আরও বেশি করে করোশনটাকে ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, তা কেমিক্যাল রিয়াকশন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কেমিক্যাল রিয়াকশন আমি ধরছি, যেমন CaCO3, এটা ভেঙে গিয়ে CaO হবে আর CO2 হবে। এই CO2, এটা কিন্তু কোনো ইলেকট্রন এক্সচেঞ্জ নেই এখানে, সবারই কিন্তু যে অক্সিডেশন নাম্বার, তার কোনো প্রত্যেকটা এলিমেন্টাল যে স্পিসিস আছে সেটার কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন ক্যালসিয়ামের +2, এটা +2, অক্সিজেনের -2, অক্সিজেন -2, এটা কিন্তু সবসময় মেনটেন করছে। কাজেই আমি দেখব যে এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, এবং সেখানেও কিন্তু
যদি এইরকম একটা থাকে, CO2 যদি তৈরি হয়, CO2টা কিন্তু অনেক সময় আমার গ্যাস হিসেবে আছে, তো সেটা কিন্তু অ্যাসিডিটি বাড়িয়ে দেবে। যেমন আমরা দেখি যে সোডা ওয়াটার মধ্যে কিন্তু কম্প্রেসড CO2 রয়েছে। সেই CO2 কিন্তু অ্যাসিডিক করে দেবে, এবং অ্যাসিডিক করে দিলে কি হবে, আমার pH যখন নিচে চলে যায়, করোশনের প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে, কাজেই কেমিক্যাল রিয়াকশনটাও কিন্তু এফেক্ট করছে। সেই সঙ্গে আরও কিছু থাকবে, যেমন স্ট্রেস থাকতে পারে, মেকানিক্যাল ওয়্যার থাকতে পারে। ঠিক আছে, এগুলো সব ইনফ্লুয়েন্স করবে করোশনের ক্ষেত্রে। কিন্তু যদি আমি ডেফিনিশন ধরি, আমি ডেফিনিশনের সময় আমার সব সময় খেয়াল রাখতে হবে যে সেখানে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তবেই সেটাকে আমরা করোশন বলবো, তার আগে কিন্তু আমরা করোশন বলবো না। সেটা অন্য কিছু হতে পারে, কিন্তু করোশন নয়। কাজেই আমি দেখবো কি ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের জন্য অনেক সময় ডিগ্রেডেশন, যেমন CaCO3, CaO আর CO2তে ভেঙে গেল, CaCO3 টোটাল ওয়েট কমে গেল, এটা কিন্তু করোশন নয়। এটাও মাস লস হলো, কিন্তু এটা কিন্তু করোশন নয়, এটা কেমিক্যাল রিয়াকশন। কিন্তু করোশনের ক্ষেত্রে যেমন জিঙ্ক করোশন হচ্ছে, জিঙ্ক ডিসলিউশন হচ্ছে HCl এর মধ্যে, ওটা কিন্তু করোশন, কারণ ওখানে ইলেকট্রোকেমিক্যাল একটা রিয়াকশনস রয়েছে, দুটো হাফ রিয়াকশনস হচ্ছে, একটা জিঙ্ক অ্যানোডিক রিয়াকশন হচ্ছে, আর একটা হাইড্রোজেন আয়ন ক্যাথোডিক রিয়াকশন হচ্ছে, তারপরে জুড়ে গিয়ে একটা টোটাল রিয়াকশন হচ্ছে, সেল রিয়াকশন হচ্ছে, সেটাকে আমরা করোশন বলবো। এই ক্ষেত্রে করোশন, কিন্তু এই ক্ষেত্রে করোশন নয়। মানে এইখানে মেটেরিয়াল যে লস হচ্ছে, এটা কিন্তু করোশন নয়। দিস ইজ নট করোশন বাট কেমিক্যাল ডিগ্রেডেশন, but this one is corrosion of zinc and electrochemical degradation. Okay, দুটোই, and this is not corrosion and chemical degradation. তো আমি এখানে এখন থামি, আমি আরও পরের লেকচারে আরও এটার ব্যাপারে আমরা আলোচনা করব। ধন্যবাদ।